আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি প্রফেসর মোহাম্মদ আসিফুজ্জামান। কর্মরত আছি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে চর্ম ও যৌন রোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মুখের অবাঞ্ছিত লোমের সমস্যা। যে সমস্যাতে অনেক ফিমেল পেশেন্ট বা অনেক মেয়েরাই ভুগে থাকেন, অনেক মহিলারাই এই সমস্যাতে ভুগে থাকেন। তো এই সমস্যাটা নিয়ে এবং এটার সমাধান নিয়ে বা সহজ ভাবে কিভাবে এটার সমাধান করা যায়, আমি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। তো সাধারণত দেখা যায় যে আমরা এই মেডিকেলে এটাকে মেডিকেল টার্মে হার্সুটিজম বলে থাকি, যে আমাদের মহিলাদের মুখের যে অংশে লোম থাকার কথা নয় সেখানে ছেলেদের মতো লোম গজিয়ে যায়, যেমন ঠোঁটের ওপরে বা গালের দুই পাশে, অনেকের ক্ষেত্রে মুখের পাশাপাশি শরীরের অন্য জায়গাতেও এরকম অবাঞ্ছিত লোম হতে পারে। তো দেখা যায় যে এটার পেছনে বেশ কতগুলো কারণ আছে। তো আমাদের কাছে যখন রুগীরা এই সমস্যাটা নিয়ে আসেন, স্বাভাবিকভাবেই খুব বেশি উদ্বিগ্ন হয়ে যান, খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, কারণ এটা দেখতে তাদের কাছে খারাপ লাগে, যার কারণে একটা হতাশার সৃষ্টি হয়। তো এই সমস্যাতে যখন রুগীরা ভোগেন এবং আমাদের কাছে আসেন, আমরা মূলত প্রথমে যে জিনিসটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই রোগের কারণটা নির্ণয় করার চেষ্টা করি। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যেসব মহিলারা এই সমস্যায় ভুগছেন, এই হার্সুটিজমে ভুগছেন বা অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে একটা হরমোনের সমস্যা আছে, যেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে থাকি। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আসলে কি? এটা মূলত একটি হরমোন জনিত সমস্যা, বা দেখা যায় যে শরীরের যে হরমোনটা আছে এটার যে ভারসাম্যটা আছে সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে তাদের অনিয়মিত মাসিকের একটা সমস্যা হচ্ছে, অর্থাৎ 28 দিন পর পর বা প্রতি মাসে যে মাসিকটা হওয়ার কথা সেটা না হয়ে এই গ্যাপটা, অর্থাৎ দুটো মাসিকের মাঝখানের গ্যাপটা বেড়ে যাচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস, বা কারো ক্ষেত্রে আরো অনেক বেশি সময় ধরে এই গ্যাপটা হচ্ছে, যেটা মূলত হরমোন জনিত সমস্যার কারণে হয়ে থাকে এক। এবং এর পাশাপাশি দেখা যায় যে ওজনটা বেড়ে যাচ্ছে, একটু স্থূলকায় হয়ে যাচ্ছেন, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় গলাটা কালো হয়ে যায়, মুখে ব্রণের সৃষ্টি হয়, মাথার চুল পড়ে যেতে থাকে, এবং এর পাশাপাশি দেখা যায় যে এই লোমের সমস্যাটা সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা পেশেন্ট পেয়ে থাকি যাদের এই ধরনের কোনো হরমোন জনিত সমস্যা নেই, তারপরেও আইসোলেটেডলি আলাদাভাবে এই লোমের সমস্যাটা হচ্ছে। তো আমরা অ্যাসেস করার পর যখন দেখি যে হরমোন জনিত কোনো সমস্যা আছে, তো সেটা আমরা আমাদের গাইনোকোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট, মানে আমাদের স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আমরা একটা যোগাযোগ করি, এবং তাদের মাধ্যমে এই হরমোন জনিত যে সমস্যাটা আছে সেটার একটা চিকিৎসা করা প্রয়োজন, বিকজ এটা হচ্ছে রুট কজ, এবং এই সমস্যাটা যদি কারো থেকে থাকে সেই রুট কজ বা অরিজিনাল কারণটা যদি চিকিৎসা না করা হয়, তাহলে ওই অবস্থাটা রেখে দিয়ে আমরা লোমের যতই চিকিৎসা করি না কেন সেই চিকিৎসাটা দীর্ঘস্থায়ী বা সাস্টেইনেবল হবে না। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে তাদের এই হরমোনের সমস্যার জন্য আমরা হরমোনের যে চিকিৎসা আছে সেটা করা হয়, আর তার পাশাপাশি এই লোমের চিকিৎসাটা আমরা করে থাকি। তো সেক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে কার্যকরী এবং খুবই ভালো একটা ফলাফল দেয় সেটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট। এবং এই লেজার ট্রিটমেন্ট আমাদের ত্বকের অনেক প্রবলেমের কারণেই আমরা করি। তো যেমন মুখের অবাঞ্ছিত লোমের পাশাপাশি আমরা মুখে গর্তের জন্য করা হয়ে থাকে, দাগের জন্য করা হয়ে থাকে, আরো অনেক সমস্যাতে লেজার করা হয়। তো ত্বকের যতগুলো সমস্যাতেই লেজার ট্রিটমেন্ট করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে লেজার ট্রিটমেন্ট, যেটা এই অবাঞ্ছিত লোমের জন্য করা হয়। আমরা আমাদের মানে বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে সাধারণত মোটা দাগে রুগীরা খুব ভালো ফলাফল পেয়ে থাকেন এই লেজার ট্রিটমেন্টের মাধ্যমে। সাধারণত দুই ধরনের মেশিন দিয়ে আমরা আমাদের দেশে এই অবাঞ্ছিত লোমের লেজার ট্রিটমেন্টটা করে থাকি। একটা হচ্ছে ডায়োড 808 ন্যানোমিটার লেজার, আর একটা হচ্ছে লং পালস এনডিআর 1064 ন্যানোমিটার লেজার। তো লেজার মূলত জিনিসটা কি? অনেকের ক্ষেত্রে লেজার নিয়ে একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, ভীতি কাজ করে, অনেক ধরনের প্রশ্ন থাকে যে এটাতে ত্বক পুড়ে যাবে কিনা, ত্বকের কোনো চিরস্থায়ী ক্ষতি হবে কিনা, ক্যান্সার হবে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন অনেকে করে থাকেন। তো আমি একটা কথা বলতে চাই যে লেজার মূলত হচ্ছে লাইট থেরাপি। একটা ডিভাইসের মাধ্যমে একটা নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট ওয়েভ লেংথে একটা লাইট আমাদের ত্বকে পাস করা হয়, এবং এই লাইটটা কে একটা নির্দিষ্ট টার্গেট সেলের জন্যই পাস করা হয়। যখন আমরা লোমের চিকিৎসা করি তখন আমাদের এই লোমের যে লোমকূপটা আছে, আমরা যেটাকে হেয়ার ফলিকুল বলি, সেখানে মেলানিন জাতীয় একটি রঞ্জক পদার্থ থাকে বা রঙের পদার্থ থাকে। এই লাইটটা শুধুমাত্র ওই হেয়ার ফলিকুলের ওই মেলানিনেকেই টার্গেট করা হয়, অর্থাৎ
ত্বকের অন্য কোনো সেলকে ডিস্ট্রয় করার জন্য নয়। সুতরাং এই হেয়ারের জন্য বানানো যে লেজার ডিভাইসটা, এটা যখন ত্বকে প্রয়োগ করা হচ্ছে শুধুমাত্র ওই হেয়ার ফলিকুলের মধ্যে যে মেলানিনটা আছে শুধু সেটাকেই ডিস্ট্রয় করা হবে, এর আশেপাশে কোনো স্ট্রাকচারকে এরা ইনভলভ করবে না। আধুনিক যে লেজার মেশিন গুলো আছে এগুলো এভাবেই স্পেসিফিক ওয়েতে বানানো যে একটা নির্দিষ্ট সেলকে টার্গেট করার জন্যই একটা লেজার ডিভাইস অ্যাপ্লাই করা হয়, যার কারণে মোটা দাগে পুরো ত্বক পুড়ে যাওয়া, বার্ন হয়ে যাওয়া বা এখান থেকে ক্যান্সার বা আলসার এই জাতীয় কোনো ধরনের জটিলতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো লেজারের এই যে ট্রিটমেন্টটা আছে, এই প্রসিডিউরটা সাধারণত কয়েকটা সেশনে করতে হয়। একটা সেশনে যে চলে যায় ব্যাপারটা এরকম নয়। সাধারণত 4 থেকে 6 সপ্তাহ অন্তর অন্তর এক একটা সেশন করা হয়। প্রথমে আমরা যেটা করে থাকি যে অংশটা আমরা লেজার করবো ওই জায়গার হেয়ার অনেক বড় থাকলে আমরা একটু ট্রিম করে নেই এবং ওইখানে আমরা একটু লোকাল অ্যাপ্লিকেন্ট জেল অ্যাপ্লাই করি। তারপরে আমরা এই লেজার ডিভাইসটাকে অ্যাপ্লাই করি। সাধারণত একটা সেশন করতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগে থাকে এবং আমরা অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন প্রিকশনারি স্টেপ এবং সতর্কতার সাথে সব ধরনের কশন নিয়ে আমরা সবকিছু ধরনের আমরা ম্যানেজ করি। তারপরে আমরা এই ট্রিটমেন্টটা করে থাকি এবং এক্ষেত্রে এক্সপার্ট হ্যান্ডে যখন করা হয় প্রতিটা প্যারামিটার এবং প্রতিটা জিনিসের ব্যাপারেই নজর রাখা হয় এবং এই পাওয়ার অ্যাডজাস্টমেন্ট এবং কতগুলো সেশন লাগবে এটা পুরোটাই ডিপেন্ড করে ওই রোগীর তার হেয়ারের কি অবস্থা, টেক্সচারটা কেমন বা কি পরিমাণে ওনার হেয়ারটা আছেন বা কতদিন ধরে আছে। তবে দেখা যায় সাধারণত 6 থেকে 12টা সেশন প্রতি মাসে বা 1.5 মাস পর যদি করা হয়, বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে বহুলাংশেই এই অবাঞ্ছিত লোমের সমস্যাটা কমে যায় এবং আনুষঙ্গিক যদি তার ওই পিসিওএস বা হরমোনের এই সমস্যাগুলো যদি ট্রিটমেন্ট করে ফেলা যায়, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের জটিলতা আর পুনরায় ফেরত আসে না। তবে কিছু নিয়ম কানুন এই লেজারের আগে পরে মানা প্রয়োজন হয়, যেমন একটা সানব্লক ক্রিমের ব্যবহার করার প্রয়োজন, একটা ময়শ্চারাইজার আমরা প্রেসক্রাইব করে থাকি। তো এই বিষয়গুলোর দিকে নজর দিয়ে আমরা যখন এই লেজারটা করে থাকি তো দেখা যায় যে মুখের অবাঞ্ছিত লোমের এই প্রবলেমের একটা ভালো সলিউশন আমরা করতে পারি। তো আমি পরিশেষে এতটুকু বলতে চাই যে যারা এই অবাঞ্ছিত লোমের সমস্যা ভুগছেন এবং অনেক হতাশাগ্রস্ত আছেন এবং কি করবেন বা হয়তো বা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে লেজারে যাবেন কিনা বা লেজারে গেলে উপকার হবে কিনা, তাদের ক্ষেত্রে বলতে চাই যে আমাদের বর্তমান সময়ের আমরা যেই অ্যাডভান্স লেজার ডিভাইস গুলো অ্যাপ্লাই করছি এগুলো অনেক সেফ এবং অনেক বেশি পেশেন্ট ফ্রেন্ডলি এবং এগুলো থেকে কোনো ধরনের জটিলতা তেমন সৃষ্টি হয় না এবং অনেক বেশি কার্যকরী ভূমিকা এরা পালন করে। আর দামের ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে একটা সময় ছিল যে লেজারের পার সেশনের কস্টিং অনেক বেশি হতো, যার ফলে অনেকের ক্ষেত্রে সেই ব্যয় ভারটা নির্বাহ করা কঠিন হতো। তবে এখন আমি বলবো যে এই লেজার ট্রিটমেন্টটা অনেকখানি সহজলভ্য এবং অনেক বেশি এটাকে অ্যাফোর্ডেবল অবস্থায় চলে এসছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।